নমস্কার, ওয়েলকাম টু ভূতিফাই। এখানে আমরা আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক এবং অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করে থাকি। আপনারা শুনছেন ভূতিফাই, লৌকিক নয়, তবে অলৌকিক বটে। আজকের ঘটনা নিয়ে আমি প্রথমে বিশেষ কিছু বলবো না, শুধু এই জিনিসটা আপনাদের সবাইকে বলবো, আজকের ঘটনাটি আপনারা দয়া করে একদম শেষ অবধি শুনুন, কারণ ঘটনা থেকে আপনারা অনেক কিছু জানতে পারেন। আর আজকের ঘটনাটি আমাদের এর আগে প্রকাশ হওয়া ঘটনাগুলোর থেকে একদমই আলাদা। এই ঘটনায় একটা মৃত্যু জড়িয়ে আছে, একটা কালা জাদু, কিছু গুহ্য তন্ত্র, নিজেদের শুধুমাত্র স্বার্থ সিদ্ধির জন্য করা কিছু গুহ্য তন্ত্র কিভাবে একটা করে নিরীহ ছেলে মেয়েদের প্রাণ কেড়ে নিচ্ছে। এই ঘটনায় আপনারা সেই জিনিসটা দেখতে পাবেন। তো আমরা ঘটনায় সরাসরি চলে যাব। তার আগে আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে রাখি, আমরা আমাদের এই ভূতিফাই চ্যানেলে আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা শেয়ার করে থাকি। তো আমি আপনাদের অনুরোধ করব, আমাদের ডেসক্রিপশনে থাকা ইমেল কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের সাথেও যদি কোনোদিন এরকম অলৌকিক বা অতিভৌতিক ঘটনা ঘটে থাকে, তাহলে লিখে কিংবা ভয়েস করে পাঠিয়ে দিতে পারেন। তবে তো আমরা আপনাদের সাথে একটু ভিন্ন স্বাদের ঘটনা শেয়ার করে নিতে পারবো। সানু, কেমন আছিস? এই তো ভাই ভালো আছি। তুই কেমন আছিস বল? ভালো আছি। তো সেদিনকে তুই যে ঘটনাটা বলছিলি, হ্যাঁ। ওটা বেশ ক্রিপি লাগলো। হ্যাঁ, লিপি ঘটনাটা লাগবেই ভাই। ঘটনাটা একটু ডিটেলসে শুনতে চাই আমি। আচ্ছা, তো দেখ বেসিক্যালি আমি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করি। লাইক যেসব মানে নতুন নতুন ব্রাঞ্চ আছে কলকাতায়, বা ধর নতুন নতুন কোনো ব্রাঞ্চ খুলছে, লাইক আমরা যে কাজটায় যাওয়ার সময় ঘটনাটা ঘটেছিল, বা যে কাজটা করতে গিয়ে ঘটনাটা ঘটেছিল, সেটা হলো ফরচুনার শোরুমে, মানে টয়োটা শোরুমে। ঠিক আছে, আমাদের কাজ ছিল স্পট ওয়ার প্রমোশন করানো। মানে ওই যে হয় না, গাড়িগুলো একটা র্যান্ডম একটা রাস্তার সাইডে লাগানো হলো, আমরা দাঁড়ালাম, দিয়ে সবাইকে অ্যাপ্রোচ করলাম যে হ্যাঁ এটা কিনতে পারেন, এই ফিচার্স আছে, ওরকম কাইন্ড। তো এই কাজটা আমরা যেখানে গেছিলাম, আমি নিজের নামটাও গোপন রাখতাম, বাট তুই বলে দিয়েছিস। তো আমার সঙ্গে যে বাকি দুজনেই ঘটনায় মানে আঘাত পেয়েছে, তো তাদের নাম আমি গোপন রাখছি, বাট তাদের নাম আমি চেঞ্জ করে দিচ্ছি। একজনের নাম রাখলাম আর্য, একজনের নাম রাখলাম সৌরভ। ঠিক আছে। আচ্ছা। তো যাই হোক, তো ওই আর্য আর সৌরভ ছিল এরা দুজন ভাই ভাই। ঠিক আছে। তো শুরু করি এবার। আমার আমার কাছে ওই ধরে নে মোট 9:30 দিকে আমাকে যে ইভেন্টের কাজগুলো দেয়, মানে আমার কোম্পানির যে পিআর বা সিইও, ঠিক আছে, পিআরই হবে, সিইও না হবে। ঠিক আছে, ও চাই যে 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 কাজগুলো ধরে কলকাতার ওই আন্ডারে। তো ও আমাকে ফোন করে রাত্রি 9টার দিকে জানায় যে হুট করে কালকে দিয়ে একটা ইভেন্ট আছে, 3 দিনের ইভেন্ট। ঠিক আছে, 3টে ছেলে লাগবে। তো এবার আমি ওকে তখন বলছি আমি 3টে ছেলের মধ্যে কাকে কাকে লাগবে, কারণ আমার ইচ্ছে ছিল না তখন যাওয়া। কারণ দীঘা দিয়ে আমি অলরেডি তার আগের দিন ঘুরে এসেছি, একটা কাজেই গেছিলাম, ঘুরতে যাইনি, বুক একটা কাজেই আমি গেছিলাম। ঠিক আছে। তো ওটা স্মার্ট ভ্যালিউর ইভেন্ট ছিল। তো ওইখান থেকে ফেরার পর আমার আর ইচ্ছে ছিল না ওইখানে আর যাওয়া। ঠিক আছে। তো তখন ও বললো যে না তোকে লাগবে, তুই লিড করবি ওইখানে। ঠিক আছে, তাহলে আমি যাবো। আমি আরো দুটো ছেলে, এই আর্য আর সৌরভকে আমি বললাম। তো ওরা তখন এক পায়ে রাজি ছিল যে হ্যাঁ আমরা যাবো, অসুবিধা নেই। ঠিক আছে, তো এবার আমি পেমেন্ট পেমেন্টের কথা সব বলে নিলাম। আর আমাদের এই কাজে আমাদের যে ট্রাভেল এক্সপেন্স, স্টে আর ফুড, এই তিনখানা আমাদের কোম্পানি নিজে প্রোভাইড করে, আমাদের কোনো খরচা করতে হয় না। এটাই আমাদের এই কাজ, হয়তো যাওয়া, কাজ করা, দিয়ে চলে আসা, বাকি থাকা খাওয়ার ব্যবস্থা ওদের। ঠিক আছে, ইভেন আমাদের সিকিউরিটিও। তো এবার আমরা যখন
জানতে পারি যে আমাদের এখানে যেতে হবে। তো আমি আমাকে যে কাজটা দিচ্ছি তাকে আমি বলি যে ভাই আমাদের তো যেতে হবে, তো তুই কি উবের করিয়ে দিবি? তো তখন ও বলছি না আমরা করে দেবো। এবার করিয়ে দেওয়ার পর আমরা যে অ্যাড্রেসটা যাই ওটা ছিল, এই জায়গাটার নাম গোপন রাখছি, বাট ওই এলাকাটায় যখন আমরা ঢুকি এলাকাটা পুরোই মানে দেখতে মনে হচ্ছিল প্রত্যন্ত গ্রাম এলাকা। ঠিক আছে, বাট সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা গ্রাম এলাকা ছিল না, সেটা একটা শহরেরই আন্ডারে পড়ে জায়গাটা। তো এবার আমরা যখন এখানে গিয়ে ঢুকলাম, ঠিক আছে, ঢোকার পর আমরা অনেকক্ষণ কলিং বেল বাজানোর পরেও কেউ আসছিল না। তো এবার আমি চেক করলাম যে এটা কি ঠিক লোকেশন কি অন্য, হয়তো হতেই পারে ভাই আমরা ভুল লোকেশনে চলে এসেছি, হয়তো লোক নেই বাড়িতে। ঠিক আছে, আর এমন না যে ওইখানে তালা ঝালানোর কোনো সিস্টেম ছিল, নর্মাল লক ছিল, হয়তো বাইরে লক করে চলে গেছে প্রথম। ঠিক আছে, তো এবার আমি অ্যাড্রেস চেক করতে আমি দেখি যে না আমরা ঠিক জায়গাটাই এসেছি। ঠিক আছে, তো এবার তারপরে হ্যালো শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি, শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ। তো এবার আমরা যখন মানে এরকম মানে ধর ধর তুই আধা ঘন্টা কি 10 25 30 মিনিট দাঁড়িয়ে গেছিস একটা জায়গায়, মানে কন্টিনিউসলি কলিং বেল বাজিয়ে যাচ্ছিস, যে কি হয়ে যাচ্ছিস, তোর কেউ সারি না, তো স্বাভাবিক একটা মাথা গরম হয় ভাই। ঠিক আছে, একেই আমার জার্নি রয়ে গেছে এখনো শরীরে দীঘাটা। তো ভালো কথা, এবার আমার যখন মানে একদম মাথা গরম হয়ে গেছে, হ্যাঁ খুলছে না চলেই যাবো, আমার আর দরকার নেই কাজে। ঠিক আছে, তখন একজন দরজাটা খোলে, এবার দরজাটা খোলার পর আমরা দেখি একটা লম্বা চওড়া, ঠিক আছে, লম্বা চওড়া সুঠাম স্বাস্থ্য, ঠিক আছে, আমার দিয়েও লম্বা হবে। ঠিক আছে, তো এবার মানে ওনাকে দেখে না মানে কাইন্ড অফ আমার পেছনে যে দুজন ছিল সে দুজন রীতিমতো ভয় পেয়ে গেছে, একটা লম্বা চওড়া লোক। ঠিক আছে, দেখি বলছে গাল ভর্তি দাঁড়িয়ে আর মাথায় পাগড়ি, আমি দেখে বুঝলাম ওটা পাঞ্জাবি বাড়ির লোক। এবার আমি যখন জানলাম যে এই আমাদের পাঠানো হয়েছে এবং ইভেন্টে আপনাদের এখানে স্টে দেওয়া হবে, তখন বললো হ্যাঁ এটা আমাদের একটা পিজি হোম, এখানে তোমরা স্টে করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, এবার আমরা যখন উঠছি উনি আমাদের জিজ্ঞেস করলো যে আমরা ডিনার করবো না, আর আমরা যখন ওইখানে পৌঁছেছি ভাই তখন আমি নোটিস করি লাইক ঘরটা ছিল কি বলবো মানে গ্রাউন্ড ফ্লোর আর উপরের ফ্লোর, ওটাকে দুতলা বলে না একতলা বলে ঠিক জানি না, একতলায় হয়তো বলে ভাই। ঠিক আছে, তো এবার আমরা যে এন্ট্রেন্স যে ঢুকবো না, এন্ট্রেন্সে সোজাসুজি একদম সোজাসুজি ঠিক আছে একটা রুম ছিল, যেটা মানে পুরো ওই করিডোরের সাইডটাই পুরো অন্ধকার, মানে কিছু স্পষ্ট না। পাঁচ দেওয়ার সিঁড়ি রয়েছে, সিঁড়িতে উঠলেই আমাদের ঘর, একটা ঘরে 3 জনের থাকার সুবিধা করা ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, মানে তো আমরা আবার ওটা উঠে যাই ওই দিন। ওটা ঠিক তার আছে, মানে ফার্স্ট ফ্লোর ছিল, মানে দোতলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর উপরের ছাদ ছিল। আচ্ছা। ঠিক আছে, এবার উপরের ফ্লোরে যে উঠে যাওয়ার সিঁড়িটা তার পাশ দিয়ে ঘর চলে গেছে, লাইক কি বলবো মানে নিচের ফ্লোর পাশের সিঁড়ি তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে, যেটা রান্নাঘরের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, মানে কাইন্ড অফ অ্যানিমেসে যেমন হোম গুলো দেখায়, লাইক তোকে আমি একটা সোজা উদাহরণ দিয়েছি নোবিটার ঘরটা, ডোরেমনের যে সিরিজটা ছিল সেরকম নোবিটার ঘরটা যেমন ডিজাইন ছিল ওরকম। তো এবার নিচে যখন আমি ওই সত্যি কথা বলতে ছোটবেলাতে একটু বেশি এইসব মানে এই ভৌতিক ব্যাপারে বা একটু ভূতের দিকে আমার ভাই বিশাল আগ্রহ। তো এবার ওই ঘরটার ওইখান থেকে যখন আমরা মানে উঠে যাচ্ছি আমি নোটিস করেছিলাম যে ওই ঘরটার ওই যে দরজাটা যেটা বন্ধ ওইখানে যে আসলটা নেই হালকা চকচক করছে, যেটা ইভেনচুয়ালি করে না যতক্ষণ না স্টিলের হ্যান্ডেল লক ডোর, যতক্ষণ না ওটার আলো পড়বে ততক্ষণ কোনো রিফ্লেক্ট করবে না, আর আমরা ওই সাইডে ফোনের ফ্ল্যাশ মারিনি, বাট স্টিল ওটা একটু চকচক করছে। ঠিক আছে, আমি ওটা খেয়াল করি, আমরা উপরে উঠেছি, কারণ পরের দিন আমাদের সকাল 7টাতে ডিউটি ছিল, আর আমরা ওইখানে যখন পৌঁছেছি অলরেডি 4টে বাজে। তো আমাদের হাতে ম্যাক্সিমাম 2.5 ঘন্টা আছে একটু রেস্ট নেওয়ার মতো। ঠিক আছে, তো এবার আমি এখানে একটু আর্য আর সৌরভের পরিচয়টা দিয়ে দিই। আর্য আর সৌরভ ওই টাইমে মানে ওরা একে অপরের মানে ভাই, ঠিক আছে, ওরা আর্যর পিস্তিত ছেলে পিসার ছেলে হলো সৌরভ। ঠিক আছে, তো এবার এদের দুজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে এদের দুজনের বাবাই পুলিশ অফিসার, মানে একটা ভালো পোস্টে আছে দুজনে, খুব ভালো কথা। ঠিক আছে, তো এবার আমরা পরের দিন কাজ বাজ করলাম। ঠিক আছে, আর সবথেকে বড় কথা যেটা আমি এখনো বলবো এবং পরেও বলবো, আমরা এই ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য অনেক জায়গায় স্টে করেছি, বাট ওই যে বাড়িটার মতন ভালো ব্যবহার আর আরো জন্য আমরা পাইনি, লাইক আমাদের নিজের ঘরের ছেলে মতন ট্রিট করা হয়েছিল 3 জনকে, মনে হয় নিজের অন্যের ঘরে লাঞ্চ ডিনার ওদের সঙ্গে গল্প টল্প সব। তো এবার আমরা আমাদের মতন সকালবেলায় উঠে একটা আমাদের ব্রেকফাস্ট দেবো, ব্রেকফাস্ট করে মানে বেরিয়ে যাই কাজে। এবার বেরিয়ে গিয়ে ওই দিন কাজ করে আসি, দিয়ে আমরা জানতে পারি পরের দিন আর আমাদের কাজ নেই, তার পরের দিন কাজ হয়ে পেমেন্ট দিয়ে আমাদের ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এবার আমরা আমরা কি করবো, যে পরের দিন ভাই আমরা সবাই ঘরে বসে আছি, আমি আবার বলছি যে ভাই ঘরে তো বসেই থাকবো যে সারাদিন, ড্রিঙ্ক করা যাক। ঠিক আছে, তো সবাই বলে ঠিক আছে ড্রিঙ্ক হোক। তো এবার আমরা হালকা ফুলকা ড্রিঙ্ক করে
রাতের বেলায় আমরা ঘুমিয়েছি। ঘুমানোর পর ঠিক আছে, লাইক আমার সত্যি কথা বলতে আমার ঘুম খুব পাতলা ভাই। আমি যতই গভীর ঘুমে থাকি বা যতই আমি দেরি করেছি, তুই যদি আমাকে তোর আঙুলটাও স্পর্শ করিস আমি জেগে যাবো, বা তুই যদি আমার চুলেও হালকা হাত দিস আমি জেগে যাবো। আমার এতটা মানে খুব ভালো ঘুম। ঠিক আছে, এবার আমার না ঘুম ভেঙে যায় তখন, আজ তখন আনুমানিক 3:15 কি 20 বাজে ভাই, রাত্রি রাত্রি বা ভোর। তো এবার আমি আওয়াজ পাই আমাদের বাইরে যে ঘর, বাইরে যে জায়গাটা মানে সিঁড়িতে ওঠার পর ওইখানের মানে জায়গাটা না একটু হেঁটে গেছে। আর আমি ভেবেছি হয়তো আঙ্কেলটা উঠেছে, হয়তো দেখতে উঠেছি যে আমরা ঘুমিয়েছি কিনা। আর আমি তখন আওয়াজ দিই, হ্যাঁ আঙ্কেল তুমি কি, আমরা শুয়ে পড়েছি, তোমাকে চিন্তা করো না, তুমি নিচে চলে যাও। ঠিক আছে। আর তখন আমি শুনতে পাই যে আওয়াজটা অটোমেটিক নিচে মানে হেঁটে কেউ নিচে নেমে গেল। আমি তখন শিওর হই যে হ্যাঁ হয়তো আঙ্কেলই এসেছে। ঠিক আছে। এবার আমরা সকালে উঠে যখন জানতে পারি যে আঙ্কেল ছিল না বাড়িতে, তখন আমরা একটু অবাক হই। ঠিক আছে, আমাদের আঙ্কেলের বাড়ির পরিচারিকা জানিয়েছিল যে উনি বাড়িতে ছিলেন না কালকে, আর বাইরে গেলে কেউই ছিল না। এবার আমরা দুজন তখন অবাক হয়ে যাই যে বাড়িতে কেউ ছিল না, এটা তো হতে পারে না। ঠিক আছে মানলাম। দুপুরটা গেল। ঠিক আছে। তার পরের দিন আমরা ইভেন্ট করে বাড়ি এসে ফিরে, এবার আমাদের বললো যে তোমাদের আরেকদিন স্টে করতে হবে, তোমাদের পেমেন্টটা একটু ডিলে হয়েছে। ওইটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই, আমরা যেমন তোমাদের নিজের কেয়ারে রেখেছি তেমনই রাখবো। ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই, আমি ওদের ঘরে যেতে দিলাম। আর বলে রাখি, আর্য আর সৌরভকে একমাত্র ছেলে ছিল, ওর মা বাবা আমার ঘর, যেহেতু ওরা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। ঠিক আছে, মানে আমার বাবার বন্ধু ওদের দুজনের, বাবা আর্য আর সৌরভ। ঠিক আছে। তো এবার তারপরে আমরা ওই দিন গেছি। ওই দিন থাকার পর আমাদের মানে যেদিন আমাদের কাজ মানে যে কাজ শেষ হয়ে পরের দিন যেটা ঢিলে হলো, যেদিনকে আমাদের পেমেন্ট ওই দিন দেওয়ার পর, ওই দিনের আগের দিন মানে আমরা কাজ করে বাড়ি ফিরে, আমাদের কাজ রোজ সকাল 7টা দিয়ে আমাদের ডিউটি থাকতো 5:30 পর্যন্ত। ঠিক আছে। স্পটেই সবকিছু প্রোভাইড করে দেওয়া হতো আমাদের, লাইক গিয়ার্স যেগুলো আমরা পরবো বা ফুড সবকিছুই প্রোভাইড করে দেওয়া হতো। তো এবার পরে আমার সন্ধ্যাবেলা থেকে কাজ শেষে এসে বসে আছি, ফ্রেশ হয়ে বেরিয়েছি, তখন দরজায় আমরা একটা নক পাই। এবার দরজা নক করলে দেখি আঙ্কেল আমাদের জন্য চা বিস্কিট নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে ওটা আমরা আঙ্কেলকে ডাকলাম, কারণ উনি টোটাল 4টে কাপ এনেছিল, উনি আমাদের সঙ্গে বসে খাচ্ছিলেন। এবার চা খেতে খেতে উনি বললেন যে বাবু, সামনে আমাদের একটা পুজো আসছে, এবার আমার তো বয়স হয়েছে, আমাদের নিচে না একটা করিডোর আছে, ওটা তোমরা একটু, করিডোরে একটা রুম আছে, ওটা তোমরা একটু পরিষ্কার করে দেবে আমার জন্য। এবার দেখ ভাই, আমাদের এত সুন্দর একটা ভাই উনি আতিথেয়তা পালন করেছেন আমাদের। ঠিক আছে, আমাদের এত সুন্দর খেয়াল লেগেছে। তো ভাই আমাদের একটা দায়িত্ব হয় যে উনি যদি আমাদের কাছে কিছু আবদার করেন সেটা পূরণ করার। আর এখানটা হ্যাভক কোনো আবদার না যে সেটা ঘর পরিষ্কার করে দিতে হবে একটুখানি। ঠিক আছে। তো অবশ্যই। ভালো কথা, আমরা তিনজন মিলে রেডি হলাম যে হ্যাঁ পরিষ্কার করবো। আমি অন্য জামা কাপড় পরলাম, কারণ আমি ভালো জামা কাপড় পরেছিলাম, ভাই নোংরা করতে কেউই ছিল না, নর্মাল ঘরের জামা কাপড় পরলাম। নিচে নেমেছি আমরা সবাই। নিজে না, আবার যখন আমরা ওই সাইডটা দিয়ে যাচ্ছি, লাইক ভাই সত্যি কথা বলতে আমার ছোটবেলা দিয়ে সুপার ন্যাচারাল পাওয়ার গুলো আমার ফিল হয়। মানে ধর কোনো জায়গায় গিয়ে যদি কোনো একটা ভালো খারাপ হাওয়া থাকে বা ভালো হাওয়া থাকে, বা যদি কোনো কিছু ক্ষতি করতে হয় বা কিছু ভালো থাকে, আমি বুঝতে পারি, টের পাই, আর আমি দেখতেও পাই। এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু তাও আমি তাদের মনে করি দিই ভুটিফায়ের সেই স্লোগানটা, যেটা হলো লৌকিক নয় তবে অলৌকিক বটে। হুম। ঠিক আছে। যাই হোক। তো এবার তারপরে আমরা যখন ঢুকি ওই ঘরটা সম্পূর্ণ অন্ধকার। আর ঘরটাই বলে দিচ্ছি, ঘরটা হবে কোনো আমাদের আহ বল না, একটা গ্রিন রুম সমান ঘর, গ্রিন রুম মানে গ্রিন রুমের একটা গোটা ঘরই আমরা ছোটর মধ্যে। ঠিক আছে। আর একটা ফ্যামিলি থাকতে পারবে 1 BHK এর মধ্যে। ঠিক আছে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো রুমটা একটা জানালা ছিল না, একটাও জানালা ছিল না, পুরো দেয়ালের রুম। ঠিক আছে। তো তখন আমি দেখে বুঝলাম হয়তো কোনো স্টোর রুম হয়, যেন কোনো জানলা নেই, কারণ ভাই কোনো লিভিং বিং থাকলে একটা জানলা অন্তত থাকে। আর আমরা সবাই ফ্ল্যাশ জ্বালিয়ে ঢুকেছি, আর বিশেষ করে ফ্ল্যাশ জ্বালানোর পরেও ওই ঘরটা একটা অন্ধকার ভাই, মানে আমরা কিছু মানে স্পট নিয়ে আমরা দেখতেও পাচ্ছি না সেরকম। ঠিক আছে। তো আমার এই দেখতে ভগবান, আমি আমার একটা বন্ধু আমাকে ইয়ার্কি মেরে বলে যে ভাই তোর তো চশমা নেই, ওই জন্য হয়তো তুই দেখতে পাচ্ছিস না। আর সত্যি কথা তখন আমি চশমাটা পরিনি। ঠিক আছে। তো তখন আমি আবার ওপরে গিয়ে চশমাটা নিয়ে আসি। আমি চোখে একটু কম দেখি, সত্যি কথা বলতে আমার দূরের নজর একটু কম, তো চশমা দিয়ে আমি দেখতে পাই না। তো এবার ভালো করে আমরা পরিষ্কার করছি, নিজের ফোনটা বুক পকেটে রেখে আমরা করছি। তো আমরা আওয়াজ পাই
যে ওরকম হঠাৎ তিনখানা কলসি পড়ে যাবে, তিনখানা ছিল। ছোট ছোট যে ঘটগুলো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঘরগুলো ভালো কথা। এবার তখনই মানে আঙ্কেল ছুটে এসে, মানে আঙ্কেল হয়তো আওয়াজ পেয়েছে, আঙ্কেল ছুটে এসে উপরে যে প্লাগ মানে হোল্ডার ছিল সেখানে লাইটটা লাগানোর পর ভাই বিশ্বাস কর আমি যে মুহূর্তটা সাক্ষী হই, ওটা এখনো আমার মনে পড়লে আমার গায়ে কাটা দিয়ে ওঠে। ঠিক আছে, আমার সঙ্গে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে যেগুলো আমি বুঝতে পারি, পরবর্তী কথা অবশ্যই শেয়ার করবো। বাট স্টিল এখনো যদি ওই মোমেন্টটা আমার মনে পড়ে, এই স্পেসিফিক এই ঘটনাটা, আমার গায়ে কাটা দিয়ে ওঠে এখনো। তো এবার আমরা মানে যখন লাইট দিয়ে দেখি, আমি দেখতে পাই যে ঘরের যে অষ্টম মানে আর লাস্ট দেয়াল, ওইখানে একটা বিরাট প্রতিকায় একটা মিনিমাম 5-10 হাইটের, মানে আমার হাইটের সমান, ঠিক আছে, আমার 5-11 হাইট, আমার হাইটের সমান একটা মূর্তি, আর দেবী মূর্তি। কিন্তু ওই দেবী মূর্তির আগে যদি কেউ দেখে, আমি একটা ছবি তুলতে চেয়েছিলাম, বাট সত্যি কথা বলতে আমরা ওই ছবিটা তুলে নেওয়ার পরেও আমার ফোনে, ঠিক আছে, ওই দেয়ালটায় ভাই কোনো প্রতিমা ছিল না ভাই। কি বলিস? আমার যে ফোনের ছবিটা যে আমি ক্যাপচার করেছিলাম না ভাই, আমি যখন পরে দেখেছিলাম ওই দেয়ালটা ফাঁকা ছিল। ফ্রেন্ড, ঠিক আছে, তো এবার উনি বলে ওঠেন যে এ বাবা এটা তোমরা কি করে ফেলে, মানে হাউস হোল্ড যিনি ছিলেন পাঞ্জাবি স্যারটা, হ্যাঁ উনি বলে ওঠেন যে এটা তোমরা কি করে ফেললে ওই। এবার তখন না দেখ ভাই, প্রথমত কথা আমরা তখন উপকার করে দিচ্ছি, এটা অন্ধকার ঘরে আমরা তিনজন ছিলাম, মানে হাত পালাচ্ছি যে হ্যাঁ ভাই কোন রকম হয়, এটাও ঝাড় দিচ্ছিলাম, ঠিক আছে। তো এবার উনি বলেই গেছিলেন যে তোমরা টুকটাক যেটা করার করে নাও, আমি লাইট এনে দিচ্ছি। তো লাইটটা আনার আগেই হয়েছিল, এবার আমি নিচের দিকে দেখি তিনখানা কলসি, মানে ওই ছোট ছোট ওই যে ঘরগুলো হয়, ওই ঘর উল্টে আছে, যে ঘরের মধ্যে মানুষের মানে পুড়ে যাওয়ার পর ছাই থাকে, ছাই নাভি কিন্তু মানুষের পড়ে না কোনোদিন। মানে ওই অস্থিটার কথা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, তিনখানা অস্থি যার মধ্যে তিনটে নাভি, প্রত্যেকটা কলসি, প্রত্যেকটা নাভির ওপরে একটা করে পিন ঢোকানো, আর নাভিগুলো ছিল রক্তে মাখা লাল। এমনও না যে এটা লাল রং, ওটার মধ্যে কিন্তু রক্ত টকটক করে পড়ছিল ওটা দিয়ে, আর কলসি গুলোর ভেতরে রক্ত ভর্তি ছিল। কি বলিস? হ্যাঁ ভাই, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো নাভিগুলো কালার করা, বাট যখন কলসি গুলো ঠিক হয়ে দেখলাম পুরো ওই জায়গাটায় না ভাই তিনটে কোথায় ভাই, তিনটে ছোট ছোট কলসি কতটা রক্ত হবে, অল্প রক্ত হবে, ওই রক্তে না ভাই পুরো ঘর ভর্তি হয়ে গেছে। মানে লিটারলি বৃষ্টি হওয়ার পর যেমন জুতো ডুবে যায় না, হুম হুম হুম। ওরকম আমার সব জুতো ডুবে গেছিল রক্ত, যেটা আমি এখনো বিশ্বাস করে উঠতে পারিনি যেটা কিভাবে সম্ভব। কি বলিস? কারণ সত্যি কথা বলতে পুজো পাঠ আমিও করি, আমার ঘরেও লক্ষ্মীর ঘর বসানো আছে, বাট ওই ঘরে কতটা জল ধরে আমি জানি, আর যতটাই জল ঢুকে এটা 1 BHK রুম, অন্তত ভাই ওরকম জুতো ডুবে যাওয়ার মতন অবস্থা করতে পারে না। মানে আমাদের পায়ের যে অ্যাঙ্কেলটা হয়, যার সঙ্গে আমাদের পায়ের ফুটটা কানেক্টেড, অত অব্দি আমাদের জল রক্ত ছিল, যেটা দেখে আর্য একটু, আমি বলে রাখি আর্য একটু স্ট্রং মেন্টালিটির ছিল, ও একটু আমার মতন সাহসী, বাট সৌরভ একটু ভীতু টাইপের ছিল, ঠিক আছে, ও বেশি ডেয়ারিং না। ও এটা দেখে মোমেন্টের মধ্যে আসলে সেলফলেস হয়ে যেত, আমি ধরে নিয়েছিলাম ওকে, ঠিক আছে। আমরা কোনো রকম ওইখান থেকে বেরিয়ে আমাদের রুমে যাই, ঠিক আছে। রুমে যাওয়ার পর লাইক আমরা সবাই তিনজনের মুখের দিকে দেখছি, এরা কি হয়, মানে আমাদের থেকে ভাবনা চিন্তার বাইরে। আর আমি সবচেয়ে বেশি শখে ছিলাম ওই মূর্তিটা দেখার পর, মূর্তিটার বিবরণ আমি দিয়েছি। তো এবার আমরা মানে তিনজনের মুখোমুখি দেখছি, তো এবার আর্য বললো ভাই হয়তো ওটার পুরো রিচুয়াল ওই ওটা করে নেবে। আচ্ছা, তুই মূর্তিটার ব্যাপারে একটা কিছু বলছিস, মূর্তিটা হ্যাঁ কিরকম হ্যাঁ দেখতে? হ্যাঁ, মূর্তিটা সরি সরি আমি মিস্টেক। তো ওই মূর্তিটার আমি বিবরণটা দিই। মূর্তিটার একটা মুন্ডু দিয়ে, মূর্তিটার চারটে মুন্ডু ছিল, যে চারটে মুন্ডু চারখানা এক্সপ্রেশন শো করছিল, একটা কান্নার, একটা হাসির, একটা রাগ, আর একটা মানে আরেকটা যে মুখ ছিল, ওই মুখটার কোনো মানে চোখ, নাক, কান কিচ্ছু ছিল না, জাস্ট ঠোঁট ছিল, যে ঠোঁট দিয়ে দুখানা দাঁত বেরিয়েছিল। হুম। আর ওর যে টোটাল 8খানা হাত, 8খানা হাতেই ছিল কঙ্কালের, মানে মাথার যে স্কালটা হয় আমাদের, ওই স্কাল দিতে হবে।
আর ওই এটা কি দেবী মূর্তি ছিল? না ভাই, এটা দেবী মূর্তি হয় না ভাই, কোনোদিনও সম্ভব না। কারণ আমার নিজস্ব ঘরে আমাদের মাতা আমার প্রতিষ্ঠা করা, আমার নিজের বজরংবলী প্রতিষ্ঠা করা। আমি মূর্তির ব্যাপারে যথেষ্ট নলেজ রাখি, কারণ আমি আমার ধর্মকে বিশাল ভালোবাসি, ঠিক আছে, আর আমি ধার্মিক কাইন্ড অফ। তো আমি অন্তত এটা জানি যে ওইটা একটা দেবী মূর্তি হতেই পারে না। না মানে দেবী মানে সবসময় যে সেটা সাত্ত্বিক দেবী হবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা দেবতা ছিল ওটা না, ওটা ওটা অপদেবতা ছিল। তান্ত্রিক দেবীও হতে পারে। হ্যাঁ, ওটা এক্স্যাক্টলি, ওটা অপদেবতা ছিল। এবার তুই বুঝতে হবে যে আমি ওটাকে কেন অপদেবতা হিসেবে আইডেন্টিফাই করেছিলাম, ঠিক আছে। তো এবার আমরা একেবারে মুখ ছেড়াছাড়ি করছি, কিন্তু এখনো আমার মাথায় এটাই ঘুরে আছে যে ওই মূর্তিটা একটা ঠাকুরের মূর্তি হতে পারে না। মানে নিজের মনটা হয় না যে মনের সঙ্গে মাথা লড়াই করছে, হুম হুম। মন মানতে চাইছিল যে ওটা অপদেবতা, মাথা আর ব্রেন মেনে নিয়েছে যে ওটা অপদেবতা। দুজনের মধ্যে ওর লড়াই চলছে, আমি চুপচাপ বসে আছে। আর সত্যি কথা বলতে আমি যখন এইসব নিয়ে ভাবনা চিন্তা করি, আমার যে শান্ত ছিল তুই পাবি না, আমি খুব চুপচাপ হয়ে যাই, কথাই বলবো না আমার সঙ্গে। নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত পাবি না আমার, আচ্ছা। ঠিক আছে। তো এবার আমি ওদেরকে কোনো রকম বললাম যে ভাই দেখ, কালকের দিনটা আমরা পেমেন্ট, কালকে আমরা পেমেন্ট পেয়ে যাবো, দিয়ে চলে যাবো, ঠিক আছে, এইসব নিয়ে ওটা মাথা ঘামাস না, কোনো একটা কিছু হয়ে যাবে, ভগবান আমাদের সঙ্গে আছে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এইটাই ছিল আমার সব থেকে বড় ভুল। আমার উচিত ছিল ওই সময়ই বেরিয়ে যাওয়া ওইখান থেকে। আর এটা কেন তুই এবার বুঝতে পারলি। আমরা যখন মানে পরের দিন ঘুম দিয়ে উঠি, আমরা দেখি যে সৌরভের অবস্থা পুরোপুরি খারাপ। লাইক আমি বলে দিই, সৌরভ আর আর্য দুজনেই জিম ফ্রিক গায়ে ছিল, দুজনেরই যথেষ্ট সুন্দর শরীর, সে মানে একটা জিম গায়ের যেমন শরীর হয়। অরিত, সরি, সৌরভ একদিনের মধ্যে মিনিমাম ভাই ওকে দেখে মনে হবে ওর শরীর থেকে 35 থেকে 40 কিলো ওজন সরে গেছে বা কমে গেছে, যেটা কোনো সম্ভব না। কি বলিস? মানে একটা সুঠাম দেহর শরীর, সেটা একটা পাতলা টিং টিং হয়ে গেছে, মানে ঝেঁটা কাটি এক রাতে। আর পুরো শরীর নীলচে হয়ে গেছে। আর আর্জুনও দেখে এটা কেড়ে ফেলেছে যে ওর ভাইয়ের কি হলো। আমি যখন ওকে মানে ঘুম দিয়ে তুললাম, ও ঘুমিয়েছিলাম, জলমল দিয়েও তুললাম, বলছে ভাই আমার মনে হচ্ছে না আমার শরীরে কিছু নেই, রক্ত মক্ত কিচ্ছু নেই আমার শরীরে, আমি মনে হয় মরে যাবো ভাই, আমাকে বাঁচা। আর এটা শুনে আমাদের সবার দুজনেরই মাথায় হাত। আর তারপরে আমি বাধ্য হয়ে আর্য আর সৌরভের ঘরে ফোন করি। ঘরে ফোন করার পর ওরা আসে, ওর বাবা, ওর দুজনের বাবা এসে, মা আসে, মারা আসে, মাদের রান্না। অ্যাকচুয়ালি আমি মাদের রান্না করবো, কারণ দেখো এটা একটা সেন্সিটিভ মুভমেন্ট, তো মাদের রাখাটা উচিত না। তুই ভালো করে জানিস মারা বহুত কোমল টাইপের হয়, হুম হুম হুম। তা নিতে পারে না নিজের ছেলের উপরে বা নিজের সন্তানের উপরে কিছু হলে। তো এবার আমরা যখন এই যে ওরা দুজন যখন আসে, দেখ পুলিশ অফিসার তো ওদের একটা আলাদা রুতবা আছে, সে আর দুজনেই হাই পোস্টেড পুলিশ অফিসার, নটা সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর জেনারেল বা কিছু। তো ওরা এসে ডাইরেক্ট পাকড়াও করে ওই আমার সঙ্গে যে হাউস হোল্ডার ছিল, ওকে ধরার পর আমরা মানে আরেকটা চরিত্রের আবিষ্কার করি, যেটা হলো ওনার স্ত্রী। ওনার স্ত্রী যখন আমার সবার সামনে আসে, আমরা সবাই চমকে গেছি রীতিমতো। 5 ফুট 2 ইঞ্চির একটা মহিলা, পুরো শরীরে কালো, যা কাপড় জড়ানো, চোখের বা সাইডটা কাটা, মানে গালের সাইডটা পুরো লম্বা একটা চির খাওয়া, ঠোঁটে একটা পিন লাগানো, ঠিক আছে, মুখের কপালের উপরের সাইডটা হালকা খুবলে গেছে, মানে লাইক দেখে মনে হয় কেউ যেন মাংস খেয়ে নিয়েছে, ঠিক আছে। আর এটা চোখ পাথরের, আর ওনার হাতে পাথরের? পাথরের, হ্যাঁ, পুরো সাদা নীল রঙের, মানে ইয়ে মুক্ত হয় না, মুক্ত, তো দেখে মনে হয় ওনার চোখের মধ্যে কেউ মুক্ত বসিয়ে দিয়েছে এরকম। নীল রঙের? না নীল রঙের না, সব মুক্তোর রঙের মানে সাদা, পাথর, চোখটা পাথর। মানে জাস্ট লাইক কি ছানি পড়ে গেলে চোখে যেরকম হয় হ্যাঁ ওরকম চোখ? হ্যাঁ, এক্স্যাক্টলি বাট এটা ছানি না, এটা পাথর। চোখ নষ্ট হয়ে গেছে, এই চোখের কোন যদি দেখতে ফিরে পাবে না, ওটা যদি ঠিক করতে হবে ওনাকে চোখ এক্সচেঞ্জ করতে হবে, বুঝলি। আচ্ছা। হ্যাঁ, উনি তখন আমাদের এমন একটা জিনিস জানালেন, যেটা শোনার পর আমরা এখানে আমাদের চারজনই স্তব্ধ। আমরা যে ঘরটায়, উনি অ্যাকচুয়ালি উইচক্রাফট করতেন, কালো জাদু। এবার উনি জানিয়েছিলেন ওনার গর্ভবতী অবস্থায় ওনার পেটে টোটাল 3খানা সন্তান এসেছিল, যে 3খানা সন্তানই পিশাচ ছিল। কি? 3খানা সন্তান? পিশাচ ছিল,
মানে উনি গর্ভে পিশাচ ধারণ করেছিলেন, নট আ হিউম্যান চাইল্ড। মানে পিশাচের সন্তান ধারণ করেছিলেন উনি? হ্যাঁ হ্যাঁ, উনি উপাসক ছিলেন পিশাচের। তো এবার উনি আমরা যে রুমটায় গেছিলাম, ওনার বর অজান্তে উনি হয়তো ওনার বর ওনার সঙ্গে ঝামেলা করে বলেছিলেন যে উনি এই ঘরের সবকিছু সরিয়ে দেবেন, কারণ উনিও উপদ্রবটা সহ্য করেছিলেন। আর ওনার বর তখন আমাদের জানানো, ওনার বরের একটা হাত যখন উনি তোলেন, আমরা দেখতে পাই ওনার বরের হাতের, মানে আমাদের হাতের 5টা আঙুল তো, ওনার হাতের 3টে আঙুল, বুড়ো আঙুল, প্রথম আঙুল, মিডিল ফিঙ্গার, আর বাকি 2টো আঙুল নেই একটা হাতের। আচ্ছা, যে আঙুল 2টো নাকি ওই পিশাচেরাই খেয়েছে। ঠিক আছে। আর উনি জানান ওনার ওই 3টে পিশাচের সন্তান ওনার জন্ম দেওয়ার পর উনি তাদেরকে পুড়িয়ে ওর যে অস্থিগুলো আছে সেই অস্থিগুলো নিজের কাছে রেখেছিলেন 3টে সন্তান, দিয়ে ওই 3টে সন্তানকে উনি বন্দি করে রেখেছিলেন নিজের ঘরে। উনি তখন বলেন আমি নিজের সন্তান হারা হতে চাইনি, হ্যাঁ আমি ওদের 3জনের আত্মাকে এই ঘরেই বন্ধন করে রেখেছিলাম, যে ঘর তোমরা খুলেছো। আর তোমাদের ওই 3টে যে মানে কলস উল্লেছিল, ওই 3টে কলসের মধ্যে ওদের আত্মা বন্দি ছিল, ওটা কিন্তু ছাড়া পেল। আর সেই এই 3টে পিশাচই ধরেছে গিয়ে সৌরভকে। মানে ও যে কলসটিতে উল্টে দিয়েছিল না, আচ্ছা, ওই 3টে কলসের মধ্যে ওই 3টে পিশাচের আত্মা বন্দি ছিল। আচ্ছা, মানে ওই যে অস্থিগুলো তোরা দেখতে পেয়েছিলি যে ওর মধ্যে পিন মারা আছে, হ্যাঁ, তো ওই 3টে নামে পিশাচ গুলো ছিল। আচ্ছা, হ্যাঁ। তো এবার আমরা মানে তখন তো মানে বুঝতে পারছিস ভাই, দেখ মেডিকেলি কোনো অসুবিধা হলে সেটা ঠিক করে নেওয়া যায় হসপিটালে ভর্তি করে, বাট এটার তো কোনো সমাধান নেই। ঠিক আছে, পিশাচ এমনই একটা জিনিস যেটা যদি কারোর পেছনে পড়ে তাকে শেষ করে দেওয়া না পর্যন্ত পিশাচ যায় না। বেতালের কেসে কি হয়, আমার কাছে একটা বেতালেরও ঘটনা আছে, আমি শোনাবো। তো বেতালের কেসে কি হয়, বেতাল যদি তোকে মারতে না পারে তাহলে বেতালকে যে পাঠিয়েছে তোর পেছনে তাকে কে বেতাল মারে, বাট পিশাচ যদি তোর পেছনে লাগে তোকে পুরোপুরি শেষ করে ফেলে দিয়ে চলে যাবে ওরা, ওদের এটাই কাজ। ঠিক আছে। তো এবার আমরা তখন ওই মানে ওর যেহেতু দুজনের বাবা বহু পাওয়ারফুল মানুষ, ওরা ডাইরেক্ট এই মালিকের কলার ধরে বলে যে ওদের সন্তানের যদি কিছু হয়ে যাবে মালিককে ওরা ছাড়বে না, কারণ মালিক নিজের জানতেই এই ওদেরকে এখানে রেখেছে নিজের সেফটিতে। আর হ্যাঁ, আমরা যখন কোনো জায়গায় স্টে করি আমাদের কাছে একটা সিগনেচার লেটার আছে যে আমাদের যদি কোনো ক্ষতি হয় সেটার দায়িত্ব আমরা যে বাড়ি থাকবো সেই বাড়ির লোক নেয়। আমাদের এই সিকিউরিটিটা প্রোভাইড করা হয় কাজ, প্রত্যেক কাজে। সে কারণ ভাই আমরা নিজেও জানি না কোন কাজে কি ঘটনা ঘটে যেতে পারে আমাদের সাথে। ঠিক আছে। তবে হ্যাঁ বলে রাখি, ঘরে থাকাকালীন কোনো ঘটনা ঘটলে তখন ওইটার দায়ী মালকিন বা মালিকের হবে। যদি বাইরে কোনো ঘটনা ঘটে তাহলে সেটার গ্যারান্টি কেউ নেবে না। ঘরে থাকাকালীন যদি কোনো ঘটনা ঘটে সেটার দায়িত্ব সে মালকিন বা মালিক নেবে। তো এবার আমরা তখন মানে রীতিমতো মানে আমাদের হাতে আর কিছুই নেই, আমরা আর কিছুই মানে একেবারে দিয়ে আমার টাকে গিয়েছি। আর আর্য তো কেঁদেই যাচ্ছে, কারণ ও বুঝতে পেরেছে হয়তো যে হয়তো ওর ভাইয়ের আর কোনো কিছুই নেই। আমরা ওই দিনের দিন পেমেন্ট নিয়ে সৌরভকে ফিরে নিয়ে চলে আসি। সৌরভকে তারপরে নানান তান্ত্রিক অনেক কিছু দেখানো হয়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কথা। যদি পিশাচ ধরে, ঠিক আছে, কারণ আমিও তো একজন প্যারানর্মাল এক্সপার্ট, সেটা তুইও জানিস, আমার নিজের প্যারানর্মাল ইনভেস্টিগেশনের টিম আছে। হ্যাঁ, তো টিমের আমি নিজেও মেম্বার। তো এর আগে আমি যতগুলো এই ধরনের কেসেস হ্যান্ডেল করেছি সমস্ত কেসেসে আমি একটা জিনিস দেখেছি, যদি পিশাচ ধরে তাহলে কিন্তু মানে শরীর থেকে রক্ত চুষে নেয়। রক্ত মানে কি, ওরা ঊর্জাটাকে চুষে নেয় আস্তে আস্তে, ঊর্জাটাকে চুষে নেওয়ার সাথে সাথে শরীরে কিন্তু, হ্যাঁ, আর শরীরের মধ্যে বিষ ঢালতে থাকে, বিষ, শরীরটা আস্তে আস্তে নীল হতে থাকে। তো এই জন্যই সৌরভের শরীর নীল হয়ে গেছিল। আমি এইটাই প্রশ্ন করতাম, সৌরভের শরীর কি নীল হয়েছিল?
তাহলে কিন্তু অ্যাকচুয়ালি পিসাচ করে দিবে। নীলচে হয়ে শুকিয়ে গেছে, হুম। নীলচে হয়ে পুরো শুকিয়ে গেছে। মানে আমরা সত্যি কথা বলতে আমাদের যে সৌরভের পাশেই একটা ডাক্তার ফ্যামিলি ছিল, তো ওইখানে আমরা ওয়েট করেছিলাম। সৌরভ যখন আমার সাথে কাজে গেছিল, ও যে ওটা জিম গাই ছিল, নিজের ওয়েট জানতো, ওর ওয়েট ছিল 75 কেজি। ওয়েট নিয়ে ফেরার পর একটা স্বাভাবিক থেকেও নিচে নেমে গেছে, যেটা ছিল ওর ওয়েট হয়ে গেছিল 25 কিলো। একটা মানুষ যতই শুকনো হোক, তার হাড়ের ওয়েট নেও তার মিনিমাম 40 কেজি কি 35 কেজি ওয়েট হয়। মানে একটা প্রাপ্তবয়স্ক ছেলের ওজন হয়ে গেছে 25 কেজি। 25 কেজি, হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে 15 কি 16-17 বছর, হ্যাঁ 16-17 বছর, ঠিক আছে। তো আমরা ওকে ফিরিয়ে আনার পর আমরা অনেক জায়গায় ইয়ে করেছিলাম, এবং আমিও আমার অনেক ছেলেরা কনসালটেন্ট সব লোকের সঙ্গে কনসাল্ট করেছিলাম, বাট ওরা বলেছিল ভাই এখানে আমাদের আর কিচ্ছু করার নেই, যদি মনে হয় ভগবান ওকে রাখবে তাহলে রাখবে, নাহলে আর আমাদের কাছে কিছু করার নেই। এবং এটা যখন শোনাও ছিলাম, মানে আমার নিজেরও খারাপ লাগে, কারণ ভাই ওদের মা বাবা আমার দায়িত্বে পাঠিয়েছিল, আর ওদের একটা বড় ক্ষতি হয়ে গেল। ওইখান থেকে ফিরিয়ে আনার 3 দিন পর সৌরভ মারা যায়, ঠিক আছে? হ্যাঁ, সৌরভ মারা গেছিল, এবং মারা যাওয়ার আগের দিন সে নাকি নিজের মাকে বলেছিল কে নাকি ওকে নিতে এসছে, 3 জন ওকে নিয়ে যাবে, ও সে তোর মাকে বলেছিল। এবং আমাকে কাঁদতে কাঁদতে বলেছিল যে সানুদা, আমাকে 3 জন নিয়ে চলে যাবে, তুমি আমাকে 5 দিন রাখো তোমার কাছে, আমাকে নিয়ে চলো, আমাকে ওদের কাছে যেতে দিও না, ওরা ভালো, ওরা আমার রক্ত খাইয়েছে, ওরা আমাকে অত্যাচার করে। কাঁদতে কাঁদতে ছেলেটা আমাকে বলেছিল, লাইক আমার চোখে জল চলে আসছে ভাই কথাটা বলতে গিয়ে। বাট সত্যি অনেক হয়তো বিশ্বাস নাও করতে পারে, বাট ভাই ঘটনাটা খুবই ব্যথাটিক। দেখ ভাই, অনেক হয়তো বিশ্বাস নাও করতে পারে ভাই, তাতে আমার যায় আসে না, আমার অসুবিধা নেই, কিন্তু ভাই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে, আমি এখনো এই ট্রমাটায় ভুগিয়েছি, আমার জন্য একজনের মৃত্যু হয়েছে, আমি যদি তাদেরকে না নিয়ে যেতাম ওইখানে, বা হয়তো আমি নিজে গিয়ে দেখতাম জায়গাটা কেমন, তাহলে হয়তো ভালো হতো, হয়তো সৌরভ বেঁচে যেত, সৌরভ হয়তো আমাদের মাঝে আজকে থাকতো। মানে আমার, দেখ, আমার প্র্যাকটিস যতদূর আছে, আমি যতদূর জানি, ওই যে সৌরভ, তুই একটা জায়গায় বলেছিলি মনে কর, সৌরভ যে ওই রক্ত দেখে ভয় পেয়ে গেছিল না, হ্যাঁ যখনই আমাদের মনটা দুর্বল হয় হ্যাঁ, অ্যাকচুয়ালি তখনই যখন কিন্তু পিশাচ আমাদের ওপরে জাঁকিয়ে বসতে পারে। না দেখ, এটা অ্যাকচুয়ালি না, ঠিক আছে, এটা সবার ক্ষেত্রেই, হ্যাঁ, মানে যে কোনো ক্ষেত্রে আর কি। মানে ওই যে সবাই বলে না যে কালা জাদুতে ওই লেবু আর লঙ্কা মারিয়ে গেলে কালা জাদু ওর ওপর এফেক্ট করে, এটা কিন্তু আসলে সত্যি কথা না। ওই যে লেবু লঙ্কা আমি মারিয়ে গেলাম, ওর জন্য যে আমার মনের মধ্যে ওই ডাউটটা ঢুকে গেল যে এবার আমার সাথে কিছু একটা খারাপ হবে। অ্যাকচুয়ালি তুই যদি এটা বলতে চাস তাহলে আমি বলি, তো আমাদের যে লেবু লঙ্কার কেসটা, লেবু লঙ্কা ইভেনচুয়ালি লাগানো হয় যাতে নজর না লাগে, ওই জন্য আমরা দেখতে পাই লেবু লঙ্কা আমার বাড়ির গেটে লাগানো আছে লেবু লঙ্কা। না, এরকম এরকম অনেক কেসেস আছে জানিস তো। যেরকম রিসেন্টলি একটা কেসে মানে আর কি যাব, হয়তো এখনো নোটিফিকেশন পাসনি তুই, ওই কেসটায় আমরা সবাই মিলে যাচ্ছি ইনভেস্টিগেশন করতে। তো ওই ঘটনাটা শুরুই হয় হচ্ছে একটা, মানে কি বলবো, মানে তোর একটা লেবু, ঠিক আছে, লেবুতে মাখানো ছিল হচ্ছে সিঁদুর। তো ওই লেবু বাড়িতে নিয়ে আসার পর থেকে আর কি মানে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুই যে ঘটনাটা বললি যে মন ভীত হয়ে গেলি, তখন একটুখানি ধরো আমরা যেতে যাবো। হ্যাঁ, তুই যে যেটা বললি যে ওই মন দুর্বল হয়ে গেলে অ্যাকচুয়ালি যায় না, এটা কি হয় যখন আমাদের কোন কিছু ক্ষেত্রে আমরা যদি ভয় পেয়ে যাই না, তখনই সে ভয়টা আমরা জাকড়ে বসে। এটা রিয়েল লাইফ, লাইক ধর তুই পুরো পাঁচিল টপকাতে যাচ্ছিস, হুম, পাঁচিল টপ করার আগে তোর মনে নেই ভাই পড়লে তো বা হাত পা, তুই পড়লে তোর লাগবেই, তোর কিন্তু হাত পা ভাঙবে না ভাই। হ্যাঁ, আমাদের শরীরের বোন ডেন্সিটি এতটাই স্ট্রং যে আমরা যদি একটা 2 তলার হাইট দিয়েও ঝাঁপ মারি আমাদের হাড় ভাঙবে না। আর এটা হলো আমাদের বোন ডেন্সিটি শরীরের,
সে মানে বোনের শরীরের একটা হাড়ের ওজন থাকে ওরকমই। তো ওই যে ওই সৌরভ ভয় পেয়ে গেছিল না, সৌরভকে সেই টাইমে পজেস করেছিল তিনটে জেনে। সৌরভ যদি আমাদের দুজনের মতন লাইক আমার আর আর্যর মতন যদি ওখানে স্ট্রং দাঁড়িয়ে থাকতো কোনো ভয় না নিয়ে, তাহলে হয়তো সৌরভ এই আজকে আমাদের মাঝে থাকতো বা ছেড়ে যেত না আমাদের। তো যাই হোক, এই ছিল ঘটনা ভাই। আশা করবো তোর ভাল লাগবে এবং আমাদের অডিয়েন্সেরও খুব অডিয়েন্সকে ভাল কি লাগবে। কি বলতে চাস? অডিয়েন্সদের আমি একটাই কথা বলতে চাই, দেখুন আমাদের এই জীবন, আমাদের যে এই বাস্তব জীবনটা, আমরা যদি এখানে দেবতাও মেনে থাকি, আমাদের অপদেবতাও মানতে হবে। কারণ ওই যে কথা আছে না, আলো থাকলে অন্ধকারও আছে, ওরকম। হুম, তবে হ্যাঁ, যদি অন্ধকার কোনোদিন জীবনে প্রবেশ করে, অন্ধকারকে ভয় পাবেন না, অন্ধকারের শেষে কিন্তু আলোর শুরু। তাই আপনাদের সঙ্গেও যদি এরকম কোনো কিছু ঘটে থাকে বা ঘটতে হয়তো ঘটতে চলেছে ভবিষ্যতে বা হয়তো ঘটবে, তখন ভয় পাবেন না। আপনি যাকে বিলিভ করেন, আপনার দেবতা বা আল্লাহ বা সেই হোক, যাকে বিলিভ করেন তাকে মনে প্রাণে ডাকবেন, সে আপনাকে অবশ্যই দেখবে বা অবশ্যই আপনাকে সাহায্য করবে। এইসব বিষয়ে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, অতটাও ব্রুটাল হয় না। কিন্তু যদি আপনি ভয় পেয়ে যান, তাহলে আর হয়তো কারোরই কিছু করার থাকবে না, কারণ সবশেষে তো সবটা নিজের ওপরেই থাকে না। একদম হুম, এটাই। ঠিক আছে। তো চলো আমরা তাহলে এখন রাখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজকের কল বেশ। রেকর্ডিংটা এত দূর অবধিই থাক। হ্যাঁ বেশ। বাকি ঘটনা না হয় দর্শকরা এখানে কিরকম রেসপন্স করে সেটার উপরে ভিত্তি করে আমরা পরবর্তীতে কালেক্ট করব। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে। তো ধন্যবাদ সকলকে এত দূর পডকাস্টটা শোনার জন্য। এটা এটা ঘটেছিল আমারই সাথে। আর আমি একটাই কথা বলবো, সাবধানে থাকুন, ভালো রাখুন একে অপরকে, নিজেদের পাশে যারা আছে আপনার আপনজনরা যারা আছে, নিজে ভালো থাকুন আর বুটিফাই শুনতে থাকুন। ঘটনাটা কেমন লাগলো জানাবেন। আজকে কল রেকর্ডিংটা এখানেই আমরা বন্ধ করলাম। আশা করছি পরবর্তী দিনে আমরা যেসব ভুল ত্রুটি এই এপিসোডে রেখেছি বা কথার মাধ্যমে রেখেছি, সেটা আমরা নিয়ে আমরা সেটার সুধার আনবো, আমরা সেটা আরো ভালো করব। সবটাই আপনাদের উপরে, আপনারা যেমন আমাদের ভালোবাসা দেবেন, আমরা আপনাদের ভালোবাসা আপনাদের তেমনটাই কাজ করবো। ধন্যবাদ শোনার জন্য, দেখা হবে পরবর্তী এপিসোডে।